একটা কথা কিন্তু আপনাদের অনেকে হয়তো জানেন, আমরা জানি যে বাংলাদেশে কর্ণফুলীতে কাগজ প্রস্তুত হইতো, সেখানে খরচ হইতো 2 আনা, কিন্তু সেইটা পাকিস্তানে নিয়ে সেই মায়েরা ব্যবসা হইতো 6 আনা। বাংলাদেশের কাছে এই দেশের প্রোডাক্ট এই দেশেই দেখেন কত ওখান থেকে ঘুরে এসে করে এইভাবে অত্যাচার অনেক অফুরন্ত উদাহরণ আছে তখনকার। হয়তো আমরা এখন যারা মুক্তিযুদ্ধ আছে তারা সবাই জানে, কিন্তু অনেকে এখন পর্যন্ত অনেক কিছুই জানে না যে কেমনি স্বাধীনতা হয়েছে। এবং একটা কথা অনেকেই বলেছেন যে আপনারা স্বাধীনতা যুদ্ধের যে বিরোধী শক্তি ছিল, তখন 25শে মার্চের পরে কিন্তু খুব একটা বিরোধী শক্তি ছিল না, ওরা সব নত হয়ে গেছিল। কিন্তু আবার যখন স্বাধীনতার পর 75-এর গণঅভ্যুত্থানের পর আবার তারা মাথা চড়া দিয়েছিল। এবং তখন আপনাদের মনে রাখতে হবে, একটা আওয়ামী লীগের একটা বিরোধী দল ছিল যারা সামান্য 25% বা তারও কম, এই তারা কিন্তু এখনো পলিটিক্স করছে। আপনারা মুক্তিযোদ্ধারা একাত্রে থাকেন, মুক্তিযোদ্ধার সন্তানরা একাত্রে থাকেন, এবং বাংলাদেশের উন্নয়নের সহযোগের মাননীয় প্রাইম মিনিস্টার উনি যেইভাবে অক্লান্ত পরিশ্রম করছে, ইনশাল্লাহ উনি যদি আর 2-1টা থেকে যান তাহলে আশা করি বাংলাদেশ সেই মডেলিং মডেল। আমি আপনার প্রক্রিয়া দীর্ঘায়ী করবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং সাথে আমি তারা নিউজকে আমি ধন্যবাদ জানাবো যে তারা একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন, এই জন্য আমাদের ধন্যবাদ। এবং এরকম আমাদের মাঝে মাঝে অনুষ্ঠান হওয়া উচিত, কারণ মানুষ আমরা তো ভুলে যাই, আমরা ভুলে যাই। এই যে এখন এই যে এক কথা বললো, কথায় কথা আসে, এই যে দেখেন এখন আন্দোলন করতেছে মুক্তিযোদ্ধা কোটা থাকবে, আরে বেড়া তোরা থাকতে কইতো তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতি, তত থাকতে গ্রামে চাষাবাদ করতে। যাদের অবদানে এই যে স্বাধীন হয়েছে তাদের অন্তত যে কয়েকজন বেঁচে আছে কিছুটা হলে, যেমন একজনে বলছে যে ওষুধ কেনার টাকা নেই। মুক্তিযোদ্ধাদের অনেক আমার দেখা আছে, আমি যখন চাকরি করেছি এক মুক্তিযোদ্ধা সে কাগজ বিক্রি করতাম আমার সাথে, আমি সেখান থেকে যখন গাড়িতে যাইতাম কাগজ তারে আমি প্রতি মাসে কিছু কিছু টাকা দিতাম। কাজে মুক্তিযোদ্ধাদের অবদান কেউ অস্বীকার করা উচিত নয়, এবং উচিত আমরা তাইলে তারা মির্জাপুরের ভূমিকা অবলম্বন করি। আমি এই সমস্ত বক্তৃতা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমার বঙ্গবন্ধু যখন 25শে মার্চ রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন, এবং লালাতু বাহিনীগুলা যখন বাংলাদেশ আক্রমণ করে, তখন হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়ে, বিশেষ করে মাইনরিটিগুলো অসহায় হয়ে পড়ে। তখন ইন্দিরা গান্ধীর মহান নেতৃত্বে উনি ঘোষণা করলেন যে আমরা বাংলাদেশ থেকে যত নাগরিক আসবে আমরা তাদেরকে স্থান দেবো, এবং বর্ডার খুলে দিলাম। সেখান থেকে আমরা যারা শরণার্থী হিসাবে ভারতে গিয়েছি তাদেরকে অনেকে বলতে জামাইয়া করে রেখেছে, এমনভাবে রেখেছে যে টেরও পায় নাই, সেইভাবে শরণার্থী গ্রহণ করবে। আমি এসব কথা না বলে আমি শুধু আমার পটভূমিটা মুক্তিযুদ্ধ কিন্তু আসলে সহায়তা আন্দোলন থেকে শুরু হয়েছে। তখনকারই কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে এই পাকিস্তানের সাথে আমরা কোনো মতেই পারবো না, যদি আমাদের দেশ স্বাধীন না হয় আমরা কিছু করতে পারবো না। সেই সহায়তা আন্দোলনের পরে 69-এ যখন 11 দফা গণ অভ্যুত্থান শুরু হয়, তখন সারা দেশের ইয়ং সমাজ আগুনের মধ্যে জ্বলে ওঠে। সবখানে গ্রামগঞ্জে, যেমন আমরা যখন ছিলাম মঠবের এসএসসি ছাত্র, তখন আমরা সেই 11 দফা আন্দোলনে আমরা শরীর হই। সেখান থেকে আমরা আসি স্বাধীনতা যুদ্ধে আমাদের অনেক মা বোন সম্রাট হয়েছে, আমাদের অনেক অত্যাচার করা হয়েছে, যেগুলো কল্পনা এক ভাই বলে গেছেন যে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা গেলেও কি হবে, আমারও বাড়ি তাই হয়েছিল। আমাদের বাড়ি কাঠের ছিল, কিন্তু সমস্ত বেড়া ছিলেন না, আমরা অনেকে বেড়াতেন, সবগুলো পুকুরে ফেলে দিতে হয়েছে। একমাত্র আমার দাদি শুধু বাসায় থাকতেন, আমরা সকাল হইলেই আমার মা বাবা সব পালাই যেত। তখন রাজাকাররা বলতো, রাজাকার ছিল আমার আত্মীয় চেয়ারম্যান, উনি বলছিলেন যে আপনার ছেলে ফেরত দিয়ে দেন, আমরা আপনাদেরকে রেহাই দিয়ে দেবো। তখন আব্বা বলেছিলেন শুধু একটা কথা, যে আমার ছেলে কি অন্যায় করেছে? আমার ছেলে তখন অন্যায় করে নাই, সঠিক পথে আগামন হওয়ার জন্য এটা হয়েছে। যাই হোক, যখন আমরা সেই ভারতের সাথে ভারত যখন আমাদের সহযোগিতা করতেছিল, আমাদের আশা তখন অনেক বেড়ে গেল। আমরা সেই যুদ্ধে যখন স্বাধীনতা অর্জন করতে পারি,